গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজকে হলো এপ্রিলের 2 তারিখ, মঙ্গলবার। সকালবেলায় ঘুম থেকে তো উঠেছি, থাইরয়েডের ওষুধটা কালকেও পাইনি, আজকে বিকালবেলায় হয়তো পেয়ে যাব। সেই সাথে সামনের বাড়ি দিদি মেয়েকে স্কুলে দিতে যায়, তো দিদিকে বললাম আমাকে একটু ওষুধটা এনে দিও না, সাইকেলটা না থাকাতে না খুব সমস্যা হচ্ছে। তো যাই হোক, মুড়ি মাখিয়ে নিয়েছি 1 গামলা, এখন বসে বসে মুড়িটা খাবো, তারপর একটু চা তো খাবোই। কালকে জানো তো এই গোপটা কেমন যেন টান ধরেছে, ওই এসিতে গেছিলাম, তার উপরে সারাদিন গরমে এরকম মুছেছি, তার জন্য আজকে এইটুকু জ্বালা করছে। এখন মনে হচ্ছে হনুমানের মতন সেই কালো হয়ে যাবে। মুড়ি খেয়ে 1 কাপ চা বানিয়ে নিয়েছি। যতই গরম পড়ুক, চা না খেয়ে থাকা যায় বলো? গরম পড়লেও চা খেতে হয়, চাটা খেলে মনে হয় শরীরটা ঠান্ডা হলো, আসলে ব্রেনটা ঠান্ডা হয়, সেই জন্য মনে হয় শরীরও ঠান্ডা হলো। তবে এখন চাটা খাই, বুঝলে? কি শান্তি, অশান্তি। কি করব বলো, সবারই কিছু না কিছু দুর্বল জায়গা থাকে, চাটা আমার দুর্বল জায়গা। চাটা না আমার সুখ দুঃখের সাথী, জানো তো। আমি যখন খুব খুশি হই তখনও আমার চা খেতে ইচ্ছে করে, যখন আমি খুব দুঃখী হয়ে যাই তখনও আমার চা খেতে ইচ্ছে করে। মনে হয় 1 কাপ চা খেলে খুশিটা বেড়ে যাবে, 1 কাপ চা খেলে দুঃখ একটু কম হয়ে যাবে। তো সেই জন্যে ও আমার সঙ্গের সঙ্গী। ভেবেছিলাম কালকে একটু পার্লারে যাব, ভুরুটাকে একটু ঠিক করব, মুখটা যা লাগছে পুরো তারকা রাক্ষসী বলো। জানি তো কি করব বলো, সাইকেলটা নেই বলে না খুব অসুবিধা হচ্ছে। শুনেছি কাছে পিঠে পার্লার আছে, কিন্তু যে কোনো পার্লারে না যেতে আমার খুব ভয় লাগে, যদি আমার জোড়া তুলে দেয় সেই ভয় আমার। এর আগের বার আমাদের ওখানে যে পার্লারটায় গেছিলাম ওই নামযজ্ঞর আগে, তখন না আমার এই জোড়ার থেকে এক সাইড থেকে একটু তুলে দিয়েছিল, মানে বেশি তোলা হয়ে গেছিল, খুবই খারাপ লাগছিল। তো সেই জন্য অনেক দিন এবার তুলিনি, ভেবেছি ওই জায়গাটা ভরাট হোক তারপর আবার ঠিকঠাক করব। তো সেই জন্য সব জায়গায় আমি তুলতে যেতে পারি না। তোমরা অনেকেই বলো জোড়া তুলে ফেলতে, সত্যি কথা বলতে এটা আমাকে বলো না, আমি জোড়া তুলবো না, আমার জোড়াটা ভালো লাগে। দিন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই হলো অন্তরাদি। ফাইনালি ওষুধটা পাওয়া গেল, 2 দিন ধরে ওষুধ খাইনি। বর তো ভীষণ বকাবকি করছিল, কি করব বলো, ভুল হয়ে গেছে, কিছু তো করার নেই, কিন্তু এত বড় ভুলটা করা আমার ঠিক হয়নি। আসলে জেঠিমাদের বাড়ি যেদিন আমি ঘরে গিয়ে কথা বলি, হাঁপিয়ে গেছি, ছুটে গেছি। আসলে জেঠিমাদের বাড়ি গিয়ে না শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, এত খাবার খেয়েছি, ভীষণভাবে গ্যাস হয়ে গেছিলো। তো যেদিন আসবো সেদিন রাত্রিবেলাতে একটু বেশিই খারাপ করছিল শরীরটা, তো আমি শুয়ে পড়েছিলাম। তো লাস্ট মুহূর্তে কি করে যে ভুলে গেলাম কি জানি। আমি ভেবেছিলাম আমরা যেদিন রাতে এসেছি আমরা তার পরের দিন আসবো, তো সকালবেলাও তো ওষুধটা আমার লাগবে, তো সেই জন্যেই ওষুধটা বাইরে রেখেছিলাম। আর আমার বর আমাকে বকছে, তোমার এত একটা ইম্পর্টেন্ট জিনিস তুমি কেন ব্যাগে রাখোনি। সত্যি আমি এটা ভুল করেছি। যাই হোক, 2 দিন মিস হয়ে গেল ওষুধটা, তবে অন্তরাদির জন্য ওষুধটা পেয়ে গেছি। সেই সাথে যে ওষুধের কৌটাটা ফেলে এসেছি সেটাও পেয়ে যাব, আজকে বিকালবেলায় হয়তো চলে আসবে। কালকেই পেয়ে যেতাম। রুশু আয়ুষকে বৌদি যে মাঠে নিয়ে যায়, সেই মাঠে বৌদিদের ওই গ্রামের বাড়ি থেকে একটা ছেলে আসে, তো সেই ছেলেটার কাছে পাঠানোর কথা ছিল। কালকে ছেলেটা আসেনি কোনো কারণবশত, তবে আজকে আসবে। তো ভালোই হলো, একটা এক্সট্রা কৌটা কেনা থাকলো। তো চলো এবার একটু স্নান টান করি, তারপর কিছু একটু রান্না করে নেব, পেটটা তো কথা বলবে তাই না। তো সেই জন্য রান্নাবান্না করতেই হবে, আমি যেখানেই থাকি না কেন। সাইকেলটা থাকলে টুক করে বাইরে থেকে কিছু খেয়ে আসতে পারতাম, ঘোড়ার ডিম যেতাম, শুধু নাটক আমার, বাদ দাও। স্নান করে চলে এসেছি, আর এবার রান্নাবান্নাটা বসাই। এদিকে আলু সিদ্ধ ভাত বসিয়ে দিলাম, তবে আজকে না আলুটা সিদ্ধ খাবো না, কি করে খাবো যখন করব তখন তোমাদের দেখাবো। এদিকে একটু মুসুরির ডাল বসাবো, তার জন্য তেলের ওপরে জিরে আর একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সকালে অর্ধেক টমেটো দিয়ে মুড়ি খেয়েছিলাম, আর বাকি অর্ধেকটা ডালের মধ্যে দিয়ে দিলাম। বাড়ি থেকে আসার সময় এই কাঁচা লঙ্কাগুলোকে নিয়ে এসেছিলাম, ঠান্ডার থেকে গরমে এসে না ঝলসে গেছে। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর যে ডালটা ধুয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটাই ভুলে গেছি, লবণটাই দেওয়া হয়নি। এনার জন্যই তো রান্নার ভালো মন্দের বিচার করা হয় বলো। একটুখানি লবণও দিয়ে দিলাম। তবে হ্যাঁ, মশলার ডিব্বাটা কুড়িয়ে একটু হলুদও দিয়েছি, হলুদটা একটু বেশি হয়ে গেছে, মানে ঢালতে হবে। ঢাকনাটাকে বন্ধ করে দিয়েছি, আর এবার সিটিটা লাগিয়ে দিচ্ছি। এবার ডাল ভাতটাকে একটু হতে দিই, মানে ওদের জন্য একটু অপেক্ষা করি, ওরা হোক তারপর আবার বাকি কাজ শুরু করব। তবে ততক্ষণে আমি আমার একটু কাজ করে নিই।
এদিকে ভাতটা প্রায় হওয়ার মধ্যে আমার মনে হয় আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এই আলুগুলোকে না আমি একটু তুলে নেব। আর নেই মনে হচ্ছে, ভাতটাকে ঘেটে আর লাভ নেই বুঝলে। 8 পিস আলুই দিয়েছিলাম, মানে 2টো আলু দিয়েছিলাম। আর এবার এই আলুগুলোকে একটু ছোট ছোট করে কেটে নেব। আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, সেই সাথে এখানে একটুখানি পেঁয়াজ আর লঙ্কা কুচি করে রেখেছি। কড়াইতে একটু তেল দিয়ে তেলের উপরে একটুখানি জিরে দিলাম, অল্প একটু দারচিনি আর অর্ধেকটা এলাচ থেতো করে দিলাম। আর এবার কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কার কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ লঙ্কাটাকে হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। একটুখানি লবণ দিয়ে দিলাম, একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি, আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আলুগুলোকে ভালো করে একটু ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে না বেশ খানিকটা গোটা পোস্ত দিয়ে দিলাম, মানে পোস্ত দিয়ে আলু ভাজা করে নিচ্ছি। এবার ভাতটাকে একটু বেড়ে নিই। তো এই হলো আমার দুপুরের খাবার, গরম ভাত, গরম আলু পোস্ত ভাজা আর গরম ডাল। এই গরমে এর থেকে রসনা তৃপ্তিদায়ক খাবার আর কিছু হতে পারে না। তবে খাবারটা গরম বলে আমার একটু কষ্ট হচ্ছে। একটুখানি আলু পোস্ত, একটুখানি ডাল ভাত, আর এবার এটা যাবে মুখে। দারুণ লাগছে খেতে। বাড়িতে বসে যত ভালো মন্দ খাই না কেন, বহরমপুরের এই ঘরে বসে এই ধরনের খাবার খেতে না আমার বেশি ভালো লাগে। তবে খাবারটা না খুব গরম, আমি একটু ঠান্ডা করে তৃপ্তি করে খাই। হ্যাঁ, ফ্যানটা চালিয়ে। একটুখানি শুয়েছিলাম খাওয়া দাওয়া করে, না না ঘুমোইনি, এমনিই শুয়েছিলাম। ভাবছি আজকে আর বাইরে টাইরে কোথাও যাব না। আমি যে কেমন একটা মানুষ কি জানি, এতদিন পরে এত সুন্দর একটা শহরে এসেছি, রাস্তাঘাটে যাব, বেরোবো, ঘুরবো, ফুচকা খাবো, এটা ওটা খাবো, সেই সাথে কত কত এখানে বাজার করার জায়গা আছে, সেখানে যাব। আর এখন তো সেলের বাজার, সব কিছু সস্তায় পাবো। কিন্তু না, আমি ঘরের মধ্যে ঘাপটি মেরে বসে আছি। মানে যা তা মানুষ, আমার নিজেরই এক এক সময় নিজেকে বড় বিরক্ত লাগে। আমার এক পিসির মেয়ে আমাকে বলেছিল, তুই একটা কুনো ব্যাং। সত্যি কুনো ব্যাং, দরকার ছাড়া আমার মোটে ঘর থেকে বেরোতে ইচ্ছে করে না। আর আজকাল যা রোদ পড়েছে আর যা গরম, কে ওই ঘামের গন্ধ শুকতে যাবে লোকজনের মাঝখানে। তবে যদি সম্ভব হয় সন্ধ্যাবেলায় একটু বেরোবো বুঝলে। তবে আপাতত না জল তুলতে হবে। 2টো জায়গায় জল ভর্তি আছে, কিন্তু যেখানে বাসনটা ধুই ওই গামলাটা ফাঁকা আছে। ওই গামলাটাকে একটু ভরে নিই বুঝলে। আমার আবার ঘরে জল না থাকলে না ভালো লাগে না। যতই ঘরে জল থাকুক না কেন, আমি সবসময় সব জায়গাগুলো ভরে রাখতে চাই, মানে খালি রাখতে চাই না। করে নিই বুঝলে। সন্ধ্যাবেলার চাটা বানিয়ে নিয়েছি, তবে আজকে এই কাপে নিয়েছি। তবে বেশি চা নিইনি কিন্তু, দাঁড়াও দেখাচ্ছি কতটুকু নিয়েছি। এই দেখো, চা যতটুকু খাই ততটুকুই নিয়েছি, শুধু কাপটাকে একটু বদলে নিয়েছি। এবার চাটা খাই। আমি একটু রেডি হয়ে গেছি, ঘড়ির কাঁটা পৌঁছে গেছে 7:30টার ঘরে। জানি একটু বেশি দেরি হয়ে গেল জানো তো, মানে যাবো কি যাবো না এই ভাবতে ভাবতেই দেরি হয়ে গেল। তো অবশেষে রেডি হয়ে গেছি। তো প্রথমেই যাব একটু পার্লারে, কালকে একটু প্ল্যান আছে। না এখন বলবো না, কালকেরটা কালকে বলবো। তবে এখন চলো বেরোই। সেই সাথে না আমার ঘরে না টিপের একটা পাতা ছিল, সেটা খুঁজে পাচ্ছি না। টিপ না পড়লে না আমার ভালো লাগে না। তো যদি সম্ভব হয় তাহলে টিপের পাতাও কিনে নিয়ে আসবো। তো চলো বেশি না বকে এখন বেরোই, না হলে আরও দেরি হয়ে যাবে। তখন বরটা বারবার ফোন করবে আর টেনশন করবে। পার্লারে এসেছিলাম, প্লাগটা করিয়ে নিলাম। দেখলে আমার পাশ দিয়ে যে বাইকটা গেল কতটা জোরে গেল, আর একটু হলে মনে হচ্ছিল আমাকেই উড়িয়ে দিয়ে চলে যেত। আজকাল যার কাছে একটা বাইক আছে, মোটামুটি কিছু মানুষ, সবাই নয়, তারা নিজেদেরকে হনু মনে করে। আর এত স্পিডে যায় না, কে পড়বে কে মরবে তার কোনো খেয়াল করে না। তারা নিজেরা মরবে কিনা জানি না, কিন্তু রাস্তার 2-1টা লোককে তারা মেরেই যাবে, এইরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, আমি যে রাস্তায় ছিলাম তার থেকে এখন উল্টো রাস্তায় চলে এসেছি। ভেবেছিলাম কাছে পিঠে ঘুরবো, কিন্তু হঠাৎ করেই মনে হলো বেরিয়েছি যখন, তাহলে 2-1টা কাজ করেই যাই। আমি এখন ইন্দ্রপ্রস্থের দিকে চলে এসেছি, আর এসে বেশ কয়েকটা ওষুধের দোকান ঘুরলাম,
কিছু না হলেও 5-6টা ওষুধের দোকান ঘুরলাম, অবশেষে এই ক্রিমটা পেলাম। এই ক্রিমটা কেন নিলাম সেটা তোমাদেরকে ঘরে গিয়ে বলছি। এখন ঘরের দিকে যাই, কারণ অনেকটাই রাত হয়ে গেছে তো, আর হেঁটে হেঁটে যাব। তবে যাই বলো, সন্ধ্যাবেলায় শহরের রাস্তায় হাঁটতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর সেই রাস্তার দুধারে যদি দোকান থাকে তাহলে তো কোনো কথাই নেই, মানে জমজমাট রাস্তা হলে আরও বেশি ভালো লাগে। কারণ এই যে যখন যাচ্ছি না, বিভিন্ন দোকানে বিভিন্ন ধরনের লাইট জ্বলছে, এক একটা দোকানে এক এক ধরনের জিনিস সাজানো আছে, সেই সাথে মানুষের ব্যস্ততা, মানুষের রং বেরঙের সুন্দর সুন্দর জামাকাপড় পরে ঘুরতে বেরোনো, এবং সেই সাথে সবথেকে মজার জিনিস যেটা লাগে, বাইরে ফুচকা খাওয়া। সবাই যখন ফুচকা খায় সেটা আমার দেখতে ভালো লাগে। তো এই সমস্ত জিনিস তো আর ক্যাপচার করা যায় না, লোকে আমাকে পেটাতে চলে আসবে। বহরমপুরে থাকাকালীনও আমি সাইকেল নিয়েই বেশি বেরোতাম, সেই জন্যে এই সমস্ত জিনিসগুলোকে সেইভাবে উপভোগ করতে কখনোই পারিনি। আর সন্ধ্যার পরে আমি একটু কমই বেরোতাম। তবে আজকে যেহেতু হেঁটে বেরিয়েছি তো সেই জন্যে সব কিছু খুবই ভালো লাগছিল। আর সেই জন্যেই না হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছিলাম। ওই যে ক্রিমটা নিলাম, ওই ক্রিমের খোঁজ করতে করতেই আমি অনেকটা দূর চলে গেছিলাম, যে বেরিয়েছি যখন নিয়েই যাব। এই সবজির দোকানগুলো দেখে আবার একটু দাঁড়িয়ে পড়লাম। ঘরে না পেঁয়াজটা বেশি হয়ে গেছে, বাড়ি থেকে খানিকটা এনেছিলাম, সেটুকু শেষ হয়ে গেছে। জেঠিমাও সেদিন বলেছিল যে একটু পেঁয়াজ নিয়ে যা, আমি বাড়ি চলে যাব ভেবেছিলাম, সেই জন্যে আর আনা হয়নি। তবে এখন প্রয়োজন হবে, তাই একটু নিয়ে এলাম। 10 টাকাতে 250 পেঁয়াজ কিনলাম। তবে সকালের তুলনায় না বিকালের সবজির দোকানগুলোতে দাম সবসময় বেশি থাকে, বলতে পারো প্রায় ডবলও থাকে কোনো কোনো জিনিসের। তো আমি চলে এসেছি এখন ভুট্টা নিতে। দাদাকে আগেই বলে গেছিলাম আমার জন্য একটা পুড়িয়ে রাখতে, তো দাদা বলল পুড়িয়ে রেখেছে। আর এখন নিয়ে যাব। এই দোকানের ভুট্টা অনেক দিন খাইনি, ভুট্টা খেতে আমার খুব ভালো লাগে জানো। যাবার পথে চাল কুমড়ো দেখে না আবার একটা সবজির দোকানে দাঁড়িয়ে পড়লাম। ঘরে কাঁচা কলা ছাড়া বিশেষ কিছু নেই, 2টো আলু আছে, তো ভাবছি একটা চাল কুমড়ো নিয়ে যাই, ভেজে খেতে পারবো। আর তোমরা তো জানো চাল কুমড়ো ভাজা খেতে আমি খুবই ভালোবাসি। চাল কুমড়ো ভাজা আর ভাত হলে আমার খুব একটা কিছুর প্রয়োজন হয় না। তো চাল কুমড়োটা নিয়ে এখন আমি যাচ্ছি ঘরের দিকে। তবে এখন যাব আগে টিপ কিনতে, তারপর ঘরে যাব। একটা ছোট্ট টিপের পাতা আমার ব্যাগে ছিল, কিন্তু সেটা যে কোথায় গেছে আমি খুঁজেই পাচ্ছি না। 2 দিন ধরে আমি টিপ পরতে পারিনি, আর টিপ না পরলে আমার একদমই ভালো লাগে না। তো আমি ভেবেছিলাম এই দোকান থেকে সুরুচির টিপটা নেব, যেটা এই দোকান থেকে আগে আমি নিয়ে গেছিলাম। তো সুরুচিরটা ছিল না, আমি যে সাইজ আর যে কালারটা চাইছিলাম সেটা পেলাম না। তো আজকে আমি শিল্পারটা নিলাম। তবে শিল্পার টিপের কি দাম বেড়েছে জানো, আগে 12 টাকা ছিল, এখন 20 টাকা হয়ে গেছে। তবে আমার মনে হয় চমকানোর কিছু নেই, এখন তো সব জিনিসেরই দাম বাড়ছে। আমি অনেক দিন শিল্পার টিপটা কিনিনি, আগে আমি শিল্পার টিপটাই ব্যবহার করতাম, এই টিপটা বেশি কিনতাম। কিন্তু আমি পরে দেখলাম যে সুরুচির দামটা অনেকটা কম শিল্পার থেকে, সেই সাথে একটা টিপ বেশি দিন ব্যবহার করা কিন্তু ঠিক না। অনেক সময় কি হতো, আগে দেখা গেল একটা টিপ 3 দিন 4 দিন আমার কপালে থেকেই যাচ্ছে, আমি তুলছি না, তো ওটা তো আমাদের স্কিনের জন্য খারাপ, তাই না? তো সেই জন্যে আমি এখন শিল্পাটাকে বাদ দিয়ে সুরুচিটা ব্যবহার করছিলাম, ওটা সস্তায় পুষ্টিকর জিনিস। তো আজকে না এই গলির রাস্তা দিয়ে যাচ্ছিলাম, মানে মেন রাস্তা দিয়ে গেলাম না। এইটা কোন গলি বলো তো, তোমরা চিনতে পারছো? দাঁড়াও আর একটু ভালো করে দেখে নাও, অবশ্যই তোমরা চিনতে পারবে। আর এই গলিতে আমার অনেক স্মৃতি আছে, যখন যাচ্ছিলাম মনটা ভীষণই খারাপ করছিল, এবং এই গলির মধ্যে কাটানো সেই মুহূর্তগুলো ভীষণভাবে মনে পড়ছিল। এবারও চিনতে পারোনি? এই দেখো, এটা হলো আমার সেই ওয়াটার এটিএমের গলি, যেখানে আমি মোটামুটি সপ্তাহে 3-4 দিন জল নিতে আসতামই। এটিএম কার্ডটা তো এখনো আমার কাছে আছে, তবে বর্তমানে আমার কাছে নেই, বৌদিকে দিয়েছিলাম। বৌদিরাও এখান থেকে আর জল নেয় না, বাস কার্ডটা রাখা ছিল যদি কখনো দরকার হয়। সেই সাথে আমার সাইকেলটা তো আমার কাছে নেই, সেই জন্য আর এখানে জল নিতে আসা হয় না। আর ঘরের পাশেই যেহেতু এখন ওই দাদার কাছ থেকে জল নিই, সেই জন্য আর সমস্যাও হয় না। তবে আগেও ওই দাদার কাছ থেকে নেওয়া যেত। ওই দাদার কাছে 20 লিটার জলের দাম 30 টাকা, আর ওয়াটার এটিএমে 20 লিটার জল 10 টাকাতে পাওয়া যায়, এটুকুই অন্তর। তো যাই হোক, কয়েকটা টাকা বাঁচানোর জন্য একটুখানি কষ্ট করে আসতাম। এই বয়সে কষ্ট করবো না তো করবো কবে? বুড়ো বয়সে একদমই না, কষ্ট করলে তবেই কেষ্ট পাওয়া যায়, বুঝলে? আর ওরা কি শান্তিতে ঘুমোচ্ছে দেখলে? এখন আমি কোনো কাজ করছি না, এখন ওরা ঘুমোচ্ছে। আর যখন আমি রাত জেগে কাজ করতে বসবো, তখন এমন ডাক শুরু করবে যে আমার কাজের ব্যাঘাত ঘটাবে। আমার এই কথাটা ওরা যদি শুনতে পারতো না, ওরা নির্ঘাত আমাকে বলতো, তুমি কোন মন্ত্রী হে যে তোমার জন্য আমি ডাকতেও পারবো না, তোমার কাজ তুমি করো, আমাদের কাজ আমরা করি। তো চলো এবার ঘরের দিকে ফিরি। বাইরের থেকে ঘরে চলে এসেছি, আর বেশ হাঁপিয়েও গেছি, অনেকটা হেঁটেছি জানো তো।
তো ঘর থেকে যখন যাচ্ছিলাম তখন তো ভীষণ ভয়ে ভয়ে যাচ্ছিলাম, যেহেতু আমি সবার কাছে প্লাগ করতে আগেই বলেছি ভয় পাই। প্লাগটা করার পরে না আমার নিজের কেমন একটু হালকা হালকা লাগে, যেমন দেখবে ঘরের চারিপাশে আবর্জনা যখন হয় ঘরটা পরিষ্কার করার পরে একদম ফ্রেশ লাগে, তো আমার মুখটাও প্লাগ করার পর ঠিক সেই রকমই লাগে। তো তোমরাও বলো কেমন করেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো আমি চাই একটু ফ্রেশ হয়ে আসি, তারপর বসে শান্তিতে ভুট্টাটা খাবো। ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এবার ভুট্টাটা খাই। অনেক দিন পর এই দাদার দোকানের ভুট্টা খাবো, ভীষণ ভালো লাগে আমার। একটা লেবু, লঙ্কা, লবণ দিয়ে উনি কিছু একটা বানায় আর কি, ওই মশলা টাইপসের, ওটাই আর কি লাগিয়ে দেন। আর ধনেপাতার সময় তো ধনেপাতা বাটাও থাকে, ওটা আরও বেশি ভালো লাগে। দাঁত ফাঁকা হলে না এই একটা সমস্যা, দাঁতের মধ্যে সব ঢুকে যায়। ভুট্টা খাওয়া আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তবে আজকে বাইরে বেরিয়ে এই ক্রিমটার জন্য আমাকে অনেকটা পথ হাঁটতে হয়েছে। আসলে প্রায় 5-6টা দোকান তো ঘুরেছি। এটা একটা ময়েশ্চারাইজার, আমি যদি ভুল না করে থাকি 2018 সালে না আমার সাংঘাতিক স্কিন প্রবলেম হয়েছিল, মানে একদম মাথা থেকে পা পর্যন্ত সেই গোল গোল চাকা চাকা কেমন দাদের মতন হয়ে গেছিলো। প্রত্যেক দিন একটা করে টিউব আমার সারা শরীরে লাগতো। তো যাই হোক, সেই স্কিন প্রবলেমটার জন্য আমি প্রচুর ডাক্তার দেখিয়েছিলাম, প্রচুর টাকা খরচা করেছিলাম। কলকাতাতে একটা ডাক্তারবাবুর কাছে গেছিলাম, তো ওনাকে ওই প্রবলেমটার সঙ্গে সঙ্গে না এই স্কিনের কথাটা বলেছিলাম, মানে আমার ভীষণ ড্রাই স্কিন সেটাই বলেছিলাম। তো তখন উনি এই ক্রিমটা আমাকে সাজেস্ট করেছিলেন। ক্রিমটা আমি আগেও ব্যবহার করেছি এবং ক্রিমটা ভীষণ ভালো। সেই সাথে একটা মজার কথা বলি, ওই যে বললাম প্রচুর ডাক্তার দেখিয়েছি, প্রচুর টাকা খরচা করেছি, কিন্তু কোনো ডাক্তারবাবুর কাছে গিয়ে আমার ঠিক হয়নি। শেষে আমার ঘরের ডাক্তারের কাছে আমার রোগ ঠিক হয়েছিল। আমার এক পিসির মেয়ে ডাক্তার, তো আমার ওই বোনের বলা ওষুধেই আমার স্কিন প্রবলেমটা ঠিক হয়েছিল। তো ওর জন্যেই আমি ঠিক আছি। আমার ফ্যামিলিতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর সবই আছে, একমাত্র আমিই নিকম্মার ঢেকি। তো সেই জন্যেই আর কি নিজেকে একটু গুটিয়ে নিয়েছি, কারণ যে কোনো জিনিস রিলেশনটাও না, আত্মীয়তাও সেই লেভেলের হয়। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি। রাতে তো যে খাবার করা আছে, মানে দুপুরে যেটা করেছিলাম সেটাই খাবো। তো তোমরা সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা অ্যান্ড গুড নাইট।